হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় আমরা লাইভ ক্লাসে চলে আসি, যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কত স্কোর করতে পারলে ভিডিও শেষে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন দেখো, ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্টরি কাকে বলা হয়? প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেবো, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্টরি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে হেরোডোটাস কে ছিলেন? তিনি ছিলেন একজন গ্রিক ঐতিহাসিকবিদ। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি তার রচিত যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম হচ্ছে দ্য হিস্টোরিসের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টটি মনে রাখবে, তার বিখ্যাত যে গ্রন্থ দ্য হিস্টোরিস, তার জন্য তিনি বিখ্যাত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। এখান থেকে ফ্রেন্ডস আর কি কি প্রশ্ন আসতে পারে বৌদ্ধ ধর্ম থেকে? এখান থেকে প্রশ্ন আসতে পারে গৌতম বুদ্ধকে কি বলা হয়? তাকে বলা হয় লাইট অফ এশিয়া বলা হয়। লাইট অফ এশিয়া বলা হয়, এশিয়ার আলো বলা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ত্রিপিটক মূলত 3টি অংশে বিভক্ত। ত্রিপিটক কি 3টি অংশে বিভক্ত? এই 3টি অংশ কি কি তোমরা অবশ্যই মনে রাখবে। একটি হচ্ছে বিনয় পিটক, নেক্সট হচ্ছে সুত্ত পিটক এবং আরেকটি হচ্ছে অভিধর্ম পিটক। এই 3টি পয়েন্ট মনে রাখবে। এছাড়াও তোমরা মনে রাখবে গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয় এবং মৃত্যু কোথায় হয়? এখান থেকে প্রশ্ন আছে। জন্ম হয় লুম্বিনীতে। এছাড়াও মৃত্যুর কথা যদি বলা হয়, মৃত্যু হয় কুশীনগরে মৃত্যু হয়। এই 3টি পয়েন্ট মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ত্রিপিটক এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তাকে বলা হয় লাইট অফ এশিয়া। তার 3টি অংশে বিভক্ত ত্রিপিটক, বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক। এছাড়াও তোমরা মনে রাখবে তার জন্ম কোথায় হয়? লুম্বিনীতে হয় এবং মৃত্যু হয় কুশীনগরে। এই পয়েন্টগুলো মনে রাখলেই যথেষ্ট, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এলে এখান থেকে পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, কলহনির দ্বারা রচিত বিখ্যাত বইটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজতরঙ্গিনী গ্রন্থটি এটি কিসের সাথে সম্বন্ধিত? তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এটি হচ্ছে কাশ্মীরের ইতিহাসের সাথে সম্বন্ধিত। এখানে কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা রয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে অর্থশাস্ত্র সম্বন্ধে। অর্থশাস্ত্রের রচয়িতাকে চাণক্য এবং চাণক্য আর কি নামে পরিচিত? কৌটিল্য নামে পরিচিত। ইন্ডিকার কথা যদি বলা হয়, ইন্ডিকার রচয়িতাকে মেগাস্থিনিস কে ছিলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পুরাণের কথা যদি বলা হয়, পুরাণ থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে সবচেয়ে প্রাচীন পুরাণ বা সবচেয়ে পৌরাণিক পুরাণের কথা যদি বলা হয়, মৎস্য পুরাণ। খুবই গুরুত্বপূর্ণ, এই পয়েন্টগুলো মনে রাখবে। কলহনের রচয়িত হচ্ছে রাজতরঙ্গিনী, যেটি হচ্ছে কাশ্মীরের ইতিহাসের সাথে সম্বন্ধিত। অর্থশাস্ত্রের রচয়িতাকে চাণক্য বা কৌটিল্য, ইন্ডিকার রচয়িতাকে মেগাস্থিনিস। পুরাণ হচ্ছে বা সবচেয়ে প্রাচীন পুরাণের কথা যদি বলা হয়, মৎস্য পুরাণ। এই পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী কার রচনা?
এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পণিনি। তো পণিনি রচয়িতা হচ্ছে অষ্টাধ্যায়ী এবং এটি কোন ভাষায় লেখা? এটি হচ্ছে সংস্কৃত ভাষায় বা সংস্কৃত ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ। সংস্কৃত ব্যাকরণের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে পণিনি। এছাড়াও তোমরা মনে রাখবে বেদব্যাসের কথা যদি বলা হয়, বেদব্যাস এটি হচ্ছে মহাভারতের রচয়িতা। ওকে, মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস। এছাড়াও তোমরা মনে রাখবে বাল্মীকির কথা, বাল্মীকি হচ্ছে রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র মোহেনজোদারো বর্তমানে কোথায় অবস্থিত? হরপ্পা সভ্যতার অন্যতম একটি কেন্দ্র হলো মোহেনজোদারো, এটি বর্তমানে কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশ বর্তমানে কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। অপশন ডি সঠিক উত্তর। এবং তোমরা মনে রাখবে মোহেনজোদারো কোন নদীর তীরে অবস্থিত? মোহেনজোদারো হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত, সিন্ধু নদীর তীরে অবস্থিত। এবং মোহেনজোদারো কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা বা মোহেনজোদারো সভ্যতা, এবং এটি আবিষ্কার করেন 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মোহেনজোদারো সভ্যতা আবিষ্কার করেন। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, এই মোহেনজোদারো কথার অর্থ কি? মোহেনজোদারো কথার অর্থের কথা যদি বলা হয় তো সেখানে হয়ে যাবে মৃতের স্তূপ বা মৃতের টিলা, মৃতের স্তূপ। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মোহেনজোদারোতে পাওয়া গেছে বিশাল স্নানাগারটি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বিশাল শস্যাগারও একটি পাওয়া গেছে। বিশাল একটি কি শস্যাগারও পাওয়া গিয়েছে সিন্ধু সভ্যতায়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে হরপ্পা সভ্যতার কথা যদি বলা হয়, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা কত সালে? 1921 সালে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে লোথাল সম্বন্ধে। লোথাল এটি সিন্ধু সভ্যতার একটি বন্দর। সিন্ধু সভ্যতার একটি বন্দর হলো লোথাল। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, জৈন ধর্ম মতে মোট কতগুলো তীর্থঙ্কর ছিলেন? তো জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি 24 জন। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর থাকে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের কি নাম? এখান থেকে কি আসতে পারে? প্রথম তীর্থঙ্কর। প্রথম তীর্থঙ্করের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে ঋষভ দেব বা ঋষভনাথ। ঋষভ দেব হলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। এর পাশাপাশি আসতে পারে তোমাদের পরীক্ষাতে 24তম তীর্থঙ্কর কে? 24তম তীর্থঙ্করের কথা যদি বলা হয় মহাবীর স্বামী। মহাবীর হলেন 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর, তিনিই ছিলেন শেষ তীর্থঙ্কর এবং 24তম। এবং মহাবীরের সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে? তার কত সালে মৃত্যু হয় বা কোথায় তার জন্ম হয় এবং কোথায় মৃত্যু হয়, এই প্রশ্নগুলি আসে। জন্ম হয় কুণ্ডল গ্রামে, তোমরা মনে রাখবে কুণ্ডল গ্রামে তার জন্ম হয়। এবং তার মৃত্যু কোথায় হয়? মৃত্যু হয় পাবাপুরীতে। পাবাপুরীতে তার মৃত্যু হয়। ওকে, এবং জন্ম হয় কুণ্ডল গ্রামে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং পাবাপুরী কোথায় অবস্থিত? এটি বিহারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শ্রীগুপ্ত হলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে গুপ্ত বংশ সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে কি আসতে পারে? গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? শেষ শাসকের কথা যদি বলা হয় সমুদ্রগুপ্ত ছিলেন। সমুদ্রগুপ্ত কি ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন শ্রেষ্ঠ শাসক
এবং তাকে কি বলা হয়, ভারতের নেপোলিয়ান বলা হয়, ভারতের নেপোলিয়ান বলা হয়, এই সমুদ্রগুপ্তকেই বলা হয়। তোমরা এই পয়েন্টটি মনে রাখবে। এখান থেকে আর কি আসতে পারে প্রশ্ন, ইরানের নেপোলিয়ান কাকে বলা হয়? তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আছে নেপোলিয়ান সম্বন্ধে। ইরানের নেপোলিয়ান বলা হয়, তোমরা মনে রাখবে নাদির শাহকে। কি? নাদির শাহকে বলা হয় ইরানের নেপোলিয়ান। এই পয়েন্টগুলো মনে রাখবে। ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে এবং ইরানের নেপোলিয়ান বলা হয় নাদির শাহকে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? 1191 সালে এই যুদ্ধ হয়েছিল। ওকে, এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? যুদ্ধ তো হয়েছিল 1191 সালে, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল। তোমরা মনে রাখবে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ সেখানে কে হয়েছিল? সেখানে মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল। তরাইনের দ্বিতীয় যুদ্ধের কথা যদি বলা হয়, এটি হয়েছিল তার পরের বছর, অর্থাৎ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। তার পরের বছর, যেখানে মোহাম্মদ ঘুরি জয়ী হয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়েছিল? তো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি দ্য রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো নিয়ে এসেছি ফ্রেন্ডস, সবই বাছাই করা প্রশ্ন, অবশ্যই তোমরা নোট করে নেবে। এখানে বিজয়নগর সাম্রাজ্য সম্বন্ধে আর কি প্রশ্ন আসতে পারে? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দুই ভাই হরিহর এবং বুক্কা। কে কে? দুই ভাইয়ের কি নাম? একজনের নাম হচ্ছে হরিহর, আরেকজনের নাম হচ্ছে, তোমরা মনে রাখবে, বুক্কা। এই দুজনেই ছিল, দুই ভাই ছিল। ওকে, তোমরা মনে রাখবে। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লিতে কে শাসন করতেন? তখন দিল্লির যে শাসন করতেন, দিল্লির যে শাসক ছিল, তোমরা মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক ছিলেন। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তখন দিল্লির শাসক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, কাশ্মীরের আকবর নামে কোন শাসক পরিচিত ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে জয়নুল আবেদিন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এখান থেকে তোমরা মনে রাখবে জয়নুল আবেদিন তার সহনশীলতা, শাসননীতি এবং তার জনকল্যাণমূলক কাজের জন্য তিনি কাশ্মীরের আকবর নামে পরিচিত। তিনি কি নামে পরিচিত? কাশ্মীরের আকবর নামে পরিচিত। কাশ্মীরের আকবর নামে পরিচিত হলেন জয়নুল আবেদিন। তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? আহমদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে। অপশন সি রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই যুদ্ধে মারাঠাদের পক্ষ থেকে যুদ্ধ কে করেছিল? পেশোয়ার বাজিরাও করেছিল। ওকে, বাজিরাও এই যুদ্ধ করেছিল মারাঠাদের থেকে। এবং বাজিরাওকে কি নামে পরিচিত? তিনি হচ্ছে, তোমরা মনে রাখবে, নানা সাহেব নামে পরিচিত। নানা সাহেব নামে পরিচিত হলেন বালাজি বাজিরাও মারাঠাদের মধ্যে যুদ্ধ করেছিলেন, তিনি নানা সাহেব নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন,
মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির রাজনৈতিক গুরু ও তার অভিভাবক কে ছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে দাদাজি কোন্ডলদেব। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এর পাশাপাশি ফ্রেন্ডস তোমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবে শিবাজি সম্বন্ধে। তো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, সমর্থ রামদাস কে ছিলেন শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন? সমর্থ রামদাস কে ছিলেন শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন? আধ্যাত্মিক গুরু ছিলেন সমর্থ রামদাস। জিজাবাইয়ের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? তার শিবাজির মাতা ছিলেন জিজাবাই। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে শিবাজি সম্বন্ধে। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের হিন্দু ধর্মের প্রথম সুধারমূলক যে আন্দোলন কোনটি? চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজের কথা যদি বলা হয়, ব্রাহ্ম সমাজ হচ্ছে একটি সুধারমূলক আন্দোলন এবং এটি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় আর কি নামে পরিচিত? আধুনিক ভারতের সমাজের যে জন্মদাতা নামে পরিচিত হলেন রাজা রামমোহন রায়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো 15 নাম্বার, ভারতে ইংরেজি শিক্ষা কার দ্বারা অনুমোদিত হয়েছিল? ইংরেজি শিক্ষা অনুমোদিত হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় লর্ড মেকলের কথা। লর্ড মেকল তিনি যে সুপারিশেই এই শিক্ষার যে অ্যাক্ট তা পাস্ট হয়েছিল। ওকে, কত সালে পাস হয়েছিল? 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলেই বা তার সময়কালেই, তার অনুসারেই এই অ্যাক্ট বাদ পড়েছিল লর্ড মেকলের আমলে। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের যে ইংরেজি শিক্ষার জনক কাকে বলা হয়? তো ইংরেজি শিক্ষার জনক বলা হয় লর্ড ম্যাকলকেই বলা হয় ইংরেজি শিক্ষার জনক। এবং এই ইংরেজি শিক্ষা কার দ্বারা অনুমোদিত হয়েছিল যদি বলা হয়, সেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় কর্তৃক ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রাহ্ম সমাজের কথা যদি বলা হয়, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1828 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। রাজা রামমোহন রায় 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন। কত সালে? 1829 সালে সতীদাহ যে প্রথা ছিল। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড ক্যানিং ছিলেন। তো তোমরা মনে রাখবে লর্ড ক্যানিং এর সময় ভারতের যে দণ্ডবিধি, তোমরা মনে রাখবে আইপিসি, ভারতের দণ্ডবিধি আইপিসি ইন্ডিয়ান প্যানেল কোড, এটি শুরু হয় লর্ড ক্যানিং এর সময়ে এবং মহাবিদ্রোহের সময় তিনি গভর্নর জেনারেল ছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে লর্ড উইলিয়াম বেন্টিং এর কথা, তিনি প্রথম ভারতের গভর্নর জেনারেল ছিলেন। ওকে, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এবং লর্ড হেস্টিংস এর কথা যদি বলা হয়, বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। গভর্নর জেনারেল ছিলেন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, কি বলা হয়েছে? ভারতের জাতীয় কংগ্রেসের 1885 থেকে 1905 সালের সময়কালকে কি বলা হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ উদারবাদী পর্ব বলা হয়। অপশন এ কারেক্ট অ্যান্সার। কেন বলা হয়? কারণ এখানে নরমপন্থী এবং চরমপন্থী দুভাগে বিভক্ত হয়, অর্থাৎ চরমপন্থী পর্ব এখানে শুরু হয়। ওকে, চরম যে পন্থী, সেই পন্থী এই পর্ব এখানে শুরু হয়েছিল কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গের পর। ওকে, এবং এর পাশাপাশি তোমরা এখানে মনে রাখবে এই কংগ্রেসের কথা বলা হয়েছে, কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? তো তোমরা মনে রাখবে এ ও হিউম হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোম্বাইতে অর্থাৎ বোম্বেতে শুরু হয়েছিল। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এই সভাপতিত্ব কে করেছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কংগ্রেস নেতাদের মধ্যে কাকে ভারতের মহান বৃদ্ধ ব্যক্তি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অব দ্য ইন্ডিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজিকে বলা হয়। অপশন ডি কারেক্ট অ্যান্সার। দাদাভাই নৌরোজি প্রথম ভারতের দরিদ্র ও ব্রিটিশ শাসনের ভারতীয় যে প্রাকৃতি সম্পর্কে ধারণা দেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মহাত্মা গান্ধীর সম্বন্ধে যদি বলা হয়, মহাত্মা গান্ধীকে কি বলা হয়? রাষ্ট্রপিতা বলা হয়। ওকে, এছাড়াও বাল গঙ্গাধর তিলকের কথা যদি বলা হয়, তাকে কি বলা হয়? লোকমান্য বলা হয়। মদন মোহন মালব্যের কথা যদি বলা হয়, তার কথা যদি বলা হয়, মহামান্য কার নামে পরিচিত? মহামান্য মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত। লোকমান্য বাল গঙ্গাধর তিলক। এছাড়াও তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীকে কি বলা হয়? ভারতের জাতীয় পিতা বা রাষ্ট্রপিতা বলা হয় এবং কর্মবীর নামে পরিচিত। ওকে, কর্মবীর নামেও পরিচিত হলেন মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখো, 21 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লর্ড ডাভরিনের আমলে ভারতের যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, সালটির কথা যদি বলা হয়, অর্থাৎ লর্ড ডারভিনের যে শাসনকাল, তিনি 1884 থেকে 1888 পর্যন্ত শাসন করেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, এ নেশন ইন দ্য মেকিং নাটকটি, এই নামটি কোন বইয়ের লেখা, বা এই নামক যে বইটি কে লিখেছেন? এ নেশন ইন দ্য মেকিং। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন একজন উদারবাদী নেতা এবং তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, ভারতীয় বিপ্লবের যে জননী, মাদার অব দ্য ইন্ডিয়ান রেভলিউশন, কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার, ম্যাডাম ভিকাজি কামা। অপশন ডি সঠিক উত্তর। ম্যাডাম ভিকাজি কামার কথা যদি বলা হয়, তিনি 1907 সালে জার্মানির যে স্টুটগার্টে প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। জার্মানিতে করেছিলেন। ওকে, জার্মানির স্টুটগার্টেতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এর পাশাপাশি মনে রাখবে ভারতের যে বিপ্লবের পিতা কাকে বলা হয়? ভারতের বিপ্লবের পিতা কাকে বলা হয়? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মনে রাখবে বাল গঙ্গাধর তিলককে বলা হয় ভারতের বিপ্লবের পিতা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, গীতা রহস্য নামক গ্রন্থটি কার লেখা? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাল গঙ্গাধর তিলক। একটু আগেই বললাম ভারতের বিপ্লবের পিতা বলা হয়। ওকে, ভারতের বিপ্লবের পিতা বলা হয় বাল গঙ্গাধর তিলককেই বলা হয়। অপশন বি সঠিক উত্তর। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে। বাল গঙ্গাধর তিলক এর কথা যদি বলা হয়, মান্ডালে জেলে থাকাকালীন তিনি রচনা করেছিলেন এই বইটি, গীতা রহস্য। কোন জেলের কথা যদি বলা হয়, মান্ডালে জেলে থাকাকালীন তিনি এই গীতা রহস্য নামক পুস্তকটি রচনা করেছিলেন। এবং তিনি মারাঠা এবং কেসরি নামে দুটি পত্রিকা প্রকাশ করেন। তার দুটি পত্রিকা ছিল, একটি হচ্ছে মারাঠা, ওকে, মারাঠা, এবং আরেকটি হচ্ছে কেসরি। তোমাদের পরীক্ষাতে আসে কেসরি পত্রিকার সম্পাদক বা কে প্রকাশ করেন, মারাঠা পত্রিকার প্রকাশ কে করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুভাষচন্দ্র বসু।
সুভাষচন্দ্র বসুর অন্যান্য যে বিখ্যাত স্লোগান রয়েছে তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে, অবশ্যই তোমরা নোট করে রাখবে এই স্লোগানগুলো। এক হচ্ছে দিল্লি চলো, দিল্লি চলো কার উক্তি? সুভাষচন্দ্র বসুর উক্তি। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে যে তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এটাও হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। ওকে, এই দুইটি পয়েন্ট মনে রাখবে, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, জয় হিন্দ, এগুলি সবই হচ্ছে সুভাষচন্দ্র বসুর উক্তি বা স্লোগান। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, কে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব? তো একটু আগেই বললাম রাইট অ্যান্সার হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তিনি ইন্ডিয়ান ন্যাশনাল যে ফৌজ, আজাদ হিন্দ ফৌজের কথা যদি বলা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, দেশবন্ধু উপাধি দিয়ে কাকে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে চিত্তরঞ্জন দাসের কথা, তিনি স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, স্বরাজ দল প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন দাস। ওকে, সি.এফ. অ্যান্ড্রুজের কথা যদি বলা হয়, তিনি কি নামে পরিচিত? তিনি হচ্ছে দীনবন্ধু নামে পরিচিত হলেন সি.এফ. অ্যান্ড্রুজ। ওকে, দীনবন্ধু উপাধি পেয়েছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জয়প্রকাশ নারায়ণের কথা, তিনি কি নামে পরিচিত? লোক নায়ক নামে পরিচিত, লোক নায়ক নামে পরিচিত তিনি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, 1919 সালে কুখ্যাত যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? খুবই ইজি প্রশ্ন, সবাই পারবে, পাঞ্জাবের অমৃতসরে, অপশন ডি সঠিক উত্তর। অমৃতসর শহরটি কে প্রতিষ্ঠা করেন? এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, অমৃতসর এই শহরটি কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে গুরু রামদাস অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? কি বলা হয়েছে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আরেকটি প্রশ্ন আছে ভারতের গভর্নর জেনারেল, দুরকম ভাবে প্রশ্ন আছে। তো স্বাধীন ভারতের প্রথম বা শেষ ব্রিটিশ গভর্নর জেনারেলের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে লর্ড মাউন্টব্যাটেন। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং প্রথম রাষ্ট্রপতির কথা যদি বলা হয়, রাজেন্দ্র প্রসাদের কথা যদি বলা হয়, রাজেন্দ্র প্রসাদ তিনি কে ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন, প্রথম রাষ্ট্রপতি ছিলেন ভারতের। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, আনন্দ মঠের লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে আনন্দ মঠ। এর পাশাপাশি এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আনন্দ মঠ, আনন্দ মঠের কথা, এটি আনন্দ মঠের থেকে নেওয়া হয়েছে কি? বন্দে মাতরম। ওকে, বন্দে মাতরম কোথার থেকে নেওয়া হয়েছে যদি বলা হয়, এই গানটি আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। ক্লিয়ার? এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার কথা যদি বলা হয়, গীতাঞ্জলি, গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। পরবর্তী প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, স্টিল ফার্ম অফ ইন্ডিয়া, ভারতের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ভারতীয় নাগরিক সেবা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আইসিএস বা আইএএস। ওকে, ভারতের নাগরিক পরিষেবার যে জনক বলা হয়, এখানে তোমরা মনে রাখবে লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। এখান থেকে তোমাদের পরীক্ষাতে কি প্রশ্ন আসতে পারে, ভারতের যে নাগরিক সেবার জনক বলা হয়, যে এটি তৈরি করেছিলেন লর্ড কর্নওয়ালিস কে বলা হয়। ক্লিয়ার? তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো 32 নাম্বার, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল।
ওকে, একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেলের কথা যদি বলা হয় তখন হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, গোদান গবন এই বিখ্যাত উপন্যাসগুলি রচয়িতা কে? এই প্রশ্নগুলির রচয়িতা হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে 33 নম্বর প্রশ্নের মুন্সি প্রেমচাঁদ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে গোদান গবন কর্মভূমি রঙ্গভূমি কাফন এগুলি সবই হচ্ছে মুন্সি প্রেমচাঁদের রচনা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মুন্সি প্রেমচাঁদকে কি বলা হয়? উপন্যাসের সম্রাট বলা হয়। কি বলা হয় তাকে? উপন্যাসের সম্রাট বলা হয়। ক্লিয়ার? এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আসতে পারে কালিদাসের কথা। কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয়। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় BHUর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মদন মোহন মালব্য। ওকে, অপশন ডি রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়? 1916 সালে প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন 35 নম্বর, লর্ড ম্যাকলে কিসের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইংরেজি শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা মনে রাখবে লর্ড ম্যাকলের কথা, যিনি 1835 সালে তিনি যে পেশ করেছিলেন একটি এডুকেশন তৈরি করেছিলেন, শিক্ষা ব্যবস্থা, সেখানে ইংরেজি শিক্ষাকে তিনি চালু করেছিলেন এবং যে ভারতীয় যে দণ্ডবিধি সেটাও তিনি চালু করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন যদি বলা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে IPC ইন্ডিয়ান পেনাল কোডের কথা, এটি কে তৈরি করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন যদি বলা হয়? লর্ড ম্যাকলে। ওকে, তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ওকে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।